হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই যে সমুদ্র জলের উষ্ণতা, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় সমুদ্র জলের ক্ষেত্রে। তো এই সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে আমি কিছু ধারণা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা তোমরা পুরোপুরি যদি দেখো এবং মন দিয়ে শোনো, তাহলে সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে কিন্তু তোমাদের ধারণাটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে আমাদের জানতে গেলে প্রথমে যে প্রশ্নগুলো করতে হবে, পরপর আমি সেগুলো লিপিবদ্ধ করেছি। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তাহলে সমুদ্র জলের উষ্ণতা বলতে আমরা যেমন তোমার বায়ুর উষ্ণতা জানি, ঠিক একই রকম সমুদ্র জলের উষ্ণতা, অর্থাৎ সমুদ্রের জলের যে উষ্ণতা সেটাই আমাদের হচ্ছে সমুদ্র জলের উষ্ণতা। দেখো বলছে কি, বলছে অক্ষাংশ এবং গভীরতা ভেদে পৃথিবীর বিভিন্ন সাগর মহাসাগরের জলরাশিতে উষ্ণতার তাপীয় ফলাফলকেই সামুদ্রিক উষ্ণতা বা সমুদ্র জলের উষ্ণতা কিন্তু বলা হয়। ঠিক আছে, সাধারণত সমুদ্রপৃষ্ঠের গড় উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। অবশ্য এই উষ্ণতা আঞ্চলিক অবস্থান ভেদে কিন্তু পরিবর্তিত হয়। এবার দেখো সমুদ্র জলের উষ্ণতার বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে। বলছে সমুদ্রপৃষ্ঠের উপরিপৃষ্ঠের তাপমাত্রা সর্বাধিক এবং দ্রুত হারে কিন্তু পরিবর্তিত হয়, অর্থাৎ নিচের দিকে কিন্তু দ্রুত হারে পরিবর্তিত হয়। সমুদ্রপৃষ্ঠের গরম জলস্তরকে ইপিলিমনিয়ন এবং নিচের ঠান্ডা জলস্তরকে হাইপোলিমনিয়ন বলা হয়। অধিকাংশ ক্ষেত্রে সাগর বা মহাসাগরের তলদেশের তাপমাত্রা সাধারণত স্থির এবং কম থাকে, প্রায় 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। সামুদ্রিক আনুভূমিক অর্থাৎ অক্ষাংশ ভেদে এর তুলনায় উলম্ব অর্থাৎ উপর নিচে উষ্ণতার দ্রুত পরিবর্তন কিন্তু ঘটতে দেখা যায়। হ্যাঁ, সমুদ্রের পৃষ্ঠস্তরে জলরাশিতে উষ্ণতার প্রত্যক্ষভাবে সূর্যের থেকে সংযোজিত হয়, যার পরিমাণ দিনের বেলায় সবচেয়ে বেশি হয়। আর ঋতুভেদে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ওঠানামা করে, যেমন ক্রান্তীয় মণ্ডলের সাগর মহাসাগর গ্রীষ্মের তুলনায় শীতে উষ্ণতা তুলনামূলকভাবে কম থাকে। তাহলে এই হচ্ছে তোমার সমুদ্র জলের উষ্ণতার মোটামুটি একটা প্রকৃতি। এরপর দেখো, আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সমুদ্র জলের উষ্ণতার উৎস, অর্থাৎ দেখো আমাদের এই যে সমুদ্র জলের যে উষ্ণতাটা আমরা পড়ছি, সেই উষ্ণতার উৎস কি, অর্থাৎ কোথা থেকে সমুদ্র জল এই উষ্ণতাটা পাচ্ছে। তাহলে প্রথম যেটা উৎস সেটা হচ্ছে সৌরশক্তি। হ্যাঁ, আমাদের শুধু পুরো পৃথিবীর শক্তির মেন উৎস হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, তো উষ্ণতারও মেন উৎস হচ্ছে তোমার সৌরশক্তি। কি বলছে, পৃথিবী তথা সমুদ্র জলের উষ্ণতার মূল এবং প্রধান উৎস হলো সূর্য। পৃথিবীতে আগত মোট কার্যকরী সৌরশক্তির প্রায় 64% সমুদ্র জলকে প্রত্যক্ষভাবে উত্তপ্ত করে থাকে। উচ্চ অক্ষাংশে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ায় সেখানে সমুদ্র জলের উষ্ণতা কম হয়। তারপরে 2 নম্বরে কী আছে, ভূ অভ্যন্তরীণ তাপ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে যে তাপ আছে সেটার জন্য কিন্তু জল উষ্ণতা হয়। বলছে সমুদ্রবক্ষে অগ্নুৎপাতের ফলে নির্গত তাপ সমুদ্র জলের উষ্ণতার অন্যতম উৎস। আর কি অন্যান্য প্রাকৃতিক শক্তি, বলছে জোয়ার ভাটা, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে স্থানীয়ভাবে সমুদ্র জলকে উত্তপ্ত করে। আর কি আছে বলো, লীন তাপ, বলছে সমুদ্রপৃষ্ঠের নিকট ঘনীভবনের কারণে নির্গত লীন তাপ সমুদ্র জলকে স্বল্প হারে উত্তপ্ত করে। আর অন্যান্য কি আছে, এছাড়াও রাসায়নিক বিক্রিয়া থেকে উৎপন্ন তাপ, সামুদ্রিক অবক্ষেপের মধ্যে অবস্থিত তেজস্ক্রিয় পদার্থ থেকে নির্গত তাপ, সমুদ্রের অভ্যন্তরে পারমাণবিক পরীক্ষা নিরীক্ষাকালে নির্গত তাপ ও সমুদ্র জলকে কিছু পরিমাণে উত্তপ্ত করে। তাহলে এই হচ্ছে সমুদ্র জলের উত্তাপের বা উষ্ণতার উৎস। এরপর দেখো সমুদ্র জল উষ্ণ এবং শীতল হওয়ার পদ্ধতিগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে, অর্থাৎ কী কী পদ্ধতিতে সমুদ্র জল উষ্ণ হয় বা শীতল হয়। তাহলে উত্তপ্ত হওয়ার পদ্ধতি প্রথম কি, তাপ শোষণ পদ্ধতি। বলছে সূর্য থেকে আগত সৌরকিরণের কিছু অংশ পৃথিবী পৃষ্ঠের স্থলভাগ সহ জলভাগকে উত্তপ্ত করে। 2 নম্বর কি, তলদেশ থেকে পরিচালন পদ্ধতিতে তাপের স্থানান্তর, অর্থাৎ ভূ অভ্যন্তর থেকে নির্গত তাপ সমুদ্র জলে নিমজ্জিত আগ্নেয়গিরি এবং ফাটল থেকে অগ্নুদ্গমের ফলে উৎপন্ন তাপের প্রভাবে সমুদ্রের তলদেশের জলরাশি উত্তপ্ত ও হালকা হয়ে উপরের দিকে উঠে আসে এবং উপরের অপেক্ষিত শীতল ভারী জল নিচে নেমে যায়। আর 3 নম্বর কি আছে, গতিশক্তির তাপ শক্তিতে রূপান্তর। মানে সমুদ্রপৃষ্ঠের উপর বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, তরঙ্গ, জোয়ার ভাটা প্রভৃতির ফলে উৎপন্ন গতিশক্তির দ্বারা জলকণা দ্রুত কম্পনে তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যা স্বল্প মাত্রায় সমুদ্রের জলকে উষ্ণ হতে সাহায্য করে। 4 নম্বর কি, তেজস্ক্রিয় মৌলের ক্ষয়, যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, পটাশিয়াম, আয়োডিন সহ মোট 22টি তেজস্ক্রিয় মৌলের স্বাভাবিক ক্ষয়ের ফলে উৎপন্ন তাপ সমুদ্র বক্ষ জলকে স্বল্প হারে উত্তপ্ত করে। এরপর দেখো শীতল হওয়ার পদ্ধতি। তাহলে এতদূর পর্যন্ত আমরা উষ্ণ হওয়ার পদ্ধতি জানলাম। এবার কীভাবে শীতল হয়, প্রথম হচ্ছে সমুদ্রের পুনর্বিকিরণ, অর্থাৎ সৌর বিকিরণের কিছু অংশ সমুদ্রের পৃষ্ঠীয় জলরাশি দ্বারা শোষিত হয়, ফলে সমুদ্রের উপরের দিকে জলের উষ্ণতা বৃদ্ধি পায়, কিন্তু একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত তাপ গ্রহণ করে উত্তপ্ত হওয়ার পর সমুদ্রের পৃষ্ঠীয় জলরাশি থেকে দীর্ঘ তরঙ্গ রূপে বিকিরণ পদ্ধতিতে তাপ নির্গত হতে থাকে। এর ফলে সমুদ্র জল শীতল হয়, একে সমুদ্র পৃষ্ঠের পুনর্বিকিরণ বলা হয়। এবার দেখো পরিবহন
পদ্ধতি। সমুদ্রপৃষ্ঠের সংস্পর্শে থাকা তুলনামূলক কম উত্তপ্ত বায়ুস্তরে তাপের স্থানান্তরের মাধ্যমে সমুদ্রের জলপৃষ্ঠের শীতল হওয়ার পদ্ধতিকে পরিবহন পদ্ধতি বলা হয়। এটা দেখো পরিচালন পদ্ধতি, যে পদ্ধতিতে উত্তপ্ত সমুদ্রপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের সঞ্চালনের মাধ্যমে সমুদ্র জল শীতল হয় তাকে পরিচালন পদ্ধতি বলা হয়। সমুদ্রপৃষ্ঠের জলের উষ্ণতা সংলগ্ন বায়ুস্তর অপেক্ষা বেশি হলে সমুদ্রপৃষ্ঠ থেকে সংলগ্ন বায়ুস্তরে তাপ, লিনতাপ এবং ইন্দ্রিয়গ্রাহ্য তাপরূপে সঞ্চালিত হয়। ফলে বায়ুস্তর উত্তপ্ত এবং হালকা হয়ে উপরের দিকে উঠে যায় এবং উপরের অপেক্ষিত ঠান্ডা বায়ু নিচে নেমে আসে এবং আবার উত্তপ্ত হয়ে উপরে উঠে যায়। এইভাবে ক্রমাগত পরিচালনের মাধ্যমে সমুদ্র জল শীতল হয়। এরপর দেখো বাষ্পীভবন পদ্ধতি। সৌরশক্তির দ্বারা সমুদ্রের জল বাষ্পীভূত হওয়ার সময় লিনতাপ মুক্ত হয়। সাধারণত 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম সমুদ্রের জল বাষ্পীভূত হতে প্রায় 585 ক্যালোরি শক্তির প্রয়োজন হয়। এই পদ্ধতিতে লিনতাপ নির্গমনের ফলে সমুদ্রের জল তাপশক্তি হারিয়ে শীতল হয়। তাহলে এই হচ্ছে উত্তপ্ত হওয়া এবং শীতল হওয়ার পদ্ধতি। তাহলে এটা গেল তোমার পদ্ধতি। এরপর দেখো সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব। তাহলে দেখো আমাদের এই যে সমুদ্র জল যে উষ্ণতা যেটা হয় এটার কিন্তু কিছু গুরুত্ব আছে। তাহলে কি কি গুরুত্ব আছে? প্রথম যেটা আছে সেটা হচ্ছে বায়ুমণ্ডলে অস্থিরতা সৃষ্টি, অর্থাৎ বায়ুমণ্ডলে যে বায়ু প্রবাহ অর্থাৎ সমুদ্র বায়ু, স্থলবায়ু, এই যে বায়ুগুলো হয় এই অস্থিরতা কিন্তু উষ্ণতার জন্য সৃষ্টি হয়। দেখো সমুদ্রের উপরিভাগের বায়ু সূর্যতাপে উষ্ণতর হয় এবং এভাবে কখনো অধিক উষ্ণ হয়ে পড়লে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। সমুদ্রের উপরের এই গভীর নিম্নচাপের আকর্ষণে উচ্চচাপ থেকে আগত তীব্র বায়ু প্রবাহ কখনো কখনো ঘূর্ণিঝড়ের সৃষ্টি করে। 2 নম্বর কি? বাষ্পীভবন। বলছে উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু বেশি পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে বলে স্থলভাগের উপর দিয়ে এই বায়ু প্রবাহকালে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে, যার ফলে সমুদ্রের জলের তাপমাত্রা পরিবর্তিত হয়। 3 নম্বর হচ্ছে কি? বরফ মুক্তি। বলছে উষ্ণ সমুদ্র স্রোতের জন্য শীতপ্রধান অঞ্চলে বরফ মুক্ত থাকে। লন্ডন সহ উত্তর পশ্চিম ইউরোপের অনেক বন্দর উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে বরফ মুক্ত থাকায় সারা বছর স্বাভাবিক কাজকর্ম অব্যাহত থাকে। তারপর দেখো মগ্ন চড়া সৃষ্টিতে পরোক্ষ প্রভাব। বলছে উষ্ণতর সমুদ্রের সংস্পর্শে এসে হিমশৈলগুলি গলে যায় বলে এর সঙ্গে আটকে থাকা ক্ষয়জাত পদার্থগুলি জমে মগ্নচড়া সৃষ্টি হয়। এই মগ্নচড়াগুলিতে অনেক সময় মৎস্যক্ষেত্র গড়ে ওঠে। তারপর দেখো উষ্ণ এবং শীতল স্রোতের মিলনস্থল এবং বিপরীত ধর্মী স্রোতের মিলন। বলছে উষ্ণ এবং শীতল বিপরীত ধর্মী স্রোতের মিলনের ফলে উষ্ণতার পার্থক্যের জন্য ঘন কুয়াশা ও ঝড় সৃষ্টি হয়। উদাহরণ হচ্ছে লাভবার্ডার উপকূলে শীতল লাভবার্ডার স্রোত এবং উষ্ণ উপসাগরের স্রোতের মিলনের ফলে ঘন কুয়াশা সৃষ্টি হয়। এরপর দেখো কি আছে? বলছে নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রে মাছের খাদ্য প্লাঙ্কটন ভালো জন্মায় বলে মাছেরও প্রাচুর্য দেখা যায়। এই কারণে নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রে মৎস্য সংগ্রহে উন্নতি লক্ষ্য করা যায়। শীতপ্রধান অঞ্চলে সমুদ্রের প্রচুর হিমশৈল ভেসে আসায় জাহাজ চলাচলে বিপদের সম্ভাবনা থাকে। এরপর দেখো কি আছে? বলছে অতি শীতল মেরু প্রদেশের সমুদ্রের জল বছরের এক দীর্ঘতর সময় জল জমে থাকে বলে কেবল বরফ ভাঙা জাহাজের সাহায্যে এই অঞ্চলে যাতায়াত করা যায়। 9 নম্বর হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত দূরবর্তী মহাদেশের আবহাওয়া এবং জলবায়ুর উপরে মাঝে মাঝে এক শক্তিশালী প্রভাব ফেলে। যেমন পেরুর কাছে সমুদ্রের উষ্ণ জলভাগের উপরিস্থিত বায়ুস্তর উষ্ণ হয়ে পড়ায় এল নিনোর মতো ঘটনা সৃষ্টি হলে এশিয়া মহাদেশের আবহাওয়া এবং জলবায়ুর উপর তার তীব্র প্রভাব পড়তে দেখা যায়। তাহলে এই হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব। এরপরে দেখো যেটা আছে সমুদ্র জলের উষ্ণতার গুরুত্ব। কোন যন্ত্রের সাহায্যে সমুদ্র জলের উষ্ণতার পরিমাপ করা হয়? উত্তর হবে তোমার থার্মোমিটার। নেক্সট হচ্ছে সমুদ্র জলের উষ্ণতার নিয়ন্ত্রকগুলি সম্পর্কে আলোচনা করা, অর্থাৎ কোন কোন বিষয়ের দ্বারা সমুদ্র জলের উষ্ণতাটা নিয়ন্ত্রিত হয়। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অক্ষাংশ ভেদে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য। বলছে যে নিরক্ষীয় মণ্ডলে লম্ব সূর্যরশ্মির জন্য জলভাগের উষ্ণতা যথেষ্ট বেশি থাকে। নিরক্ষীয় অঞ্চলে সমুদ্রের জলের গড় উষ্ণতা 26 ডিগ্রি সেলসিয়াস। উত্তর দক্ষিণে ক্রমশ হ্রাস পেতে পেতে মেরু প্রদেশে এই গড় উষ্ণতা কমে হয় প্রায় 3.5 ডিগ্রি সেলসিয়াস। মেরু প্রদেশের দিকে সূর্যরশ্মির পতন কোণ কমতে থাকায় সূর্যরশ্মির মোট তাপীয় ফলও কমতে থাকে, ফলে জলভাগের উষ্ণতা ক্রমশ হ্রাস পেতে থাকে। অর্থাৎ পৃথিবী যেহেতু গোল, নিরক্ষীয় অঞ্চল সবথেকে বেশি তাপ পায় এবং মেরু অঞ্চল সবথেকে কম, তাই কিন্তু অক্ষাংশ ভেদে উষ্ণতার পরিবর্তন হতে থাকে। এবার দেখো সমুদ্র স্রোত। বলছে উষ্ণ সমুদ্র স্রোতের আগমনে সামগ্রিক জলভাগের উষ্ণতা বাড়ে। অনুরূপভাবে শীতল সমুদ্র স্রোতের আগমনে কিন্তু উষ্ণতা হ্রাস পায়। উষ্ণ উপসাগরীয় স্রোতের জন্য এর উত্তর অক্ষরেখা বরাবর উত্তর আটলান্টিকের পশ্চিম উপকূলের উষ্ণতা পূর্ব উপকূলের চেয়ে বেশি থাকে। ফলস্বরূপ এখানে শীতের সময়েও জল বরফ আবৃত হয় না, ফলে বন্দরগুলি সারা বছর কর্মরত থাকে। কিন্তু শীতল লাভবার্ডার স্রোতের জন্য লাভবার্ডার উপকূলে সমুদ্রের জল এত শীতল থাকে যে বছরের বেশিরভাগ সময়
এখানে বরফ জমে থাকে, ফলে এই সময় বন্দরগুলি কর্মরত থাকে না। তারপর দেখো গভীরতা, বলছে জলের গভীরতা বৃদ্ধি পেলে উষ্ণতা হ্রাস পায়। এর কারণ উষ্ণ জল শীতল জল অপেক্ষা হালকা বলে সবসময় সমুদ্রের উপরিভাগে থাকে। জলের গভীরে 6000 মিটারের নিচে সমুদ্রের জলের উষ্ণতা প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস থাকে। এরপর দেখো মগ্ন শৈলশিরা। মগ্ন শৈলশিরা যার জন্য তোমার টাইটানিক তোমার মগ্ন শৈলশিরা হচ্ছে তোমার যেটা তোমার সমুদ্রের মধ্যে ডুবন্ত শৈলশিরা বা পাহাড়, ঠিক আছে। সমুদ্রের তলদেশে উচ্চ মগ্ন শৈলশিরা অবস্থান করলে জলের সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়। উত্তর আফ্রিকা এবং জিব্রাল্টার প্রণালী এর মধ্যে মগ্ন শৈলশিরা অবস্থান করায় আটলান্টিকের শীতল জল ভূমধ্যসাগরে বিশেষ প্রবেশ করতে পারে না বলে একই গভীরতায় অবস্থিত ভূমধ্যসাগরের জল আটলান্টিকের জল অপেক্ষা বেশি উষ্ণ। অনুরূপভাবে মগ্ন শৈলশিরা ভারত মহাসাগর এবং লোহিত সাগরের মধ্যে অবস্থান করায় লোহিত সাগরের জল ভারত মহাসাগরের জল থেকে অপেক্ষিত বেশি উষ্ণ হয়। দেখো এটার উপরেও কিন্তু একটা ছোট প্রশ্ন হয়, ঠিক আছে। এবারে হিমশৈল, তাহলে হিমশৈল হিমের শৈল মানে হিমের পাহাড়, বরফের পাহাড়। বলছে অধিক তাপমাত্রায় হিমশৈলের গলনে এবং বরফ গলা শীতল জল উষ্ণ জলের সঙ্গে মিশে সমুদ্র জলের উষ্ণতা হ্রাস পায়। এবার দেখো অগ্নুদ্গম, বলছে সমুদ্রের তলদেশে বা আগ্নেয় দ্বীপে অগ্নুদ্গম হলে উত্তপ্ত লাভার সংস্পর্শে সমুদ্রের জল সাময়িকভাবে এবং স্থানীয়ভাবে উষ্ণতর হয়ে পড়ে। বঙ্গোপসাগরের ব্যারেন দ্বীপের অগ্নুদ্গমে সংলগ্ন সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি লক্ষ্য করা গেছে। জলভাগ ধীরে ধীরে উষ্ণ অথবা শীতল হয়। সমুদ্র স্রোতের প্রভাবে বা পরিচালন পদ্ধতিতে শীতল এবং উষ্ণ জলের সংমিশ্রণে এই দুই কারণে সমুদ্র জলের উষ্ণতার অনেকখানি সামঞ্জস্য বিধান হয়ে থাকে। তাহলে এই হচ্ছে তোমার সমুদ্র জলের উষ্ণতার নিয়ন্ত্রক। এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে সমুদ্র উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্রের শ্রেণীভাগ করো, অর্থাৎ উষ্ণতার তারতম্য অনুসারে সমুদ্রের শ্রেণীভাগ। দেখো এটিকে তোমার দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফটিক অঞ্চল, একটা হচ্ছে অফটিক অঞ্চল। ফটিক অঞ্চল কোনটাকে বলছে? সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত অঞ্চল যেখানে সূর্যালোক প্রবেশ করতে পারে, জল মোটামুটি উষ্ণ থাকে, তাকে ফটিক অঞ্চল বলে। অর্থাৎ যে গভীরতা পর্যন্ত সূর্যের আলো ঢুকতে পারছে সেটাকে বলছে ফটিক অঞ্চল। আর অফটিক অঞ্চল বলছে 200 মিটারের বেশি। তাহলে দুটো ভাগে ভাগ করা হচ্ছে ফটিক অঞ্চল এবং অফটিক অঞ্চল। তাহলে নেক্সট প্রশ্ন কী আছে দেখো। নেক্সট হচ্ছে যে সমুদ্র জলের উষ্ণতার আনুভূমিক এবং উলম্ব বন্টনের ধারণা দাও। তাহলে আনুভূমিক এবং উলম্ব বন্টনের যে ধারণা, অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতাটা কিন্তু দুভাবে তোমার হয়ে থাকে। একটা হচ্ছে আনুভূমিকভাবে অর্থাৎ অক্ষাংশগতভাবে, আর একটা হচ্ছে উলম্বভাবে অর্থাৎ গভীরতার ভিত্তিতে। তাহলে আনুভূমিক এবং উলম্ব বন্টনের ধারণা। প্রথমে দেখো অনুভূমিক বন্টন অর্থাৎ অক্ষাংশ ভেদে নিরক্ষরেখা থেকে মেরু অঞ্চলের দিকে যে বন্টন সেটা সম্পর্কে আলোচনা করছি। উষ্ণতার আনুভূমিক বন্টন, সমুদ্র জলের উষ্ণতার আনুভূমিক বন্টন বলতে অঞ্চল ভেদে কিংবা অক্ষাংশ ভেদে সমুদ্র জলের উষ্ণতার তারতম্যকে বোঝায়। সমষ্ণ রেখা দ্বারা এই উষ্ণতার বন্টন তুলনা করা হয়। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠের জলের বার্ষিক গড় উষ্ণতা নিরক্ষরেখা থেকে উভয় দিকে মেরু অঞ্চলের দিকে কিন্তু ক্রমশ হ্রাস পেতে থাকে। 2 হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের গড় উষ্ণতা 26.7 ডিগ্রি সেলসিয়াস, সেখানে 20 ডিগ্রি 40 ডিগ্রি 60 ডিগ্রি অক্ষাংশে এই উষ্ণতা যথাক্রমে 23 ডিগ্রি 14 ডিগ্রি এবং 1 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। আবার 0 ডিগ্রি সমষ্ণ রেখা সুমেরু এবং কুমেরু মহাসাগরকে প্রায় বৃত্তাকারে বেষ্টন করে রেখেছে। 3 নম্বর কি? বিভিন্ন মহাসাগরের মধ্যে পৃষ্ঠ জলের গড় উষ্ণতা সর্বাধিক প্রশান্ত মহাসাগরে এবং সর্বনিম্ন হচ্ছে তোমার আটলান্টিক মহাসাগরে। এছাড়া ভারত মহাসাগরে সমুদ্রপৃষ্ঠের জলের গড় উষ্ণতা হচ্ছে তোমার 17.03 ডিগ্রি সেলসিয়াস। সমুদ্র জলের গড় সর্বোচ্চ উষ্ণতা লক্ষ্য করা যায় পশ্চিম প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে। আবার নিউ স্কটল্যান্ডের কাছে সমুদ্র জলের গড় নিম্ন উষ্ণতা পরিলক্ষিত হয় 3.3 ডিগ্রি সেলসিয়াস। বিখ্যাত সমুদ্র বিজ্ঞানী ক্রুমেল এর সমীক্ষা অনুযায়ী 5 ডিগ্রি উত্তর অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠের জল উষ্ণতম এবং 80 থেকে 90 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে, 75 ডিগ্রি থেকে 80 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে সমুদ্রপৃষ্ঠের শীতলতম জল কিন্তু দেখা যায়। আর 6 নম্বর কি হচ্ছে? সমষ্ণ রেখাগুলি সমুদ্রপৃষ্ঠের উপরে একে অপরের সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত, অর্থাৎ অক্ষাংশের সঙ্গে সমান্তরালভাবে কিন্তু বিস্তৃত। এবার দেখো আনুভূমিক বন্টন বলছে সমষ্ণ রেখার বন্টন অনুযায়ী আনুভূমিক সমুদ্রপৃষ্ঠের জলরাশি তোমার 4টি স্বতন্ত্র অঞ্চলে ভাগ করা যায়। প্রথম অঞ্চলটা হচ্ছে 25 ডিগ্রি এর অধিক উষ্ণতাযুক্ত অঞ্চল, 25 থেকে 15 ডিগ্রি উষ্ণতাযুক্ত অঞ্চল, 15 থেকে 5 ডিগ্রি উষ্ণতাযুক্ত অঞ্চল এবং 5 ডিগ্রির কম উষ্ণতাযুক্ত অঞ্চল। তো এইগুলো দেখো তোমার এটা হচ্ছে তোমার নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে তোমার ক্রান্তীয় অঞ্চল, তারপর এটা হচ্ছে তোমার মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চল এবং এটা হচ্ছে মেরু অঞ্চল। এইরকমভাবে তোমার 4টে ভাগে এটাকে ভাগ করা হয়েছে। এবারে উলম্ব বন্টন
বন্টন সম্পর্কে আমরা আলোচনা করব। উষ্ণতার আনুভূমিক বন্টনটা হলো এবারে উলম্ব বন্টন। ওই সমুদ্র জলে উষ্ণতার উলম্ব বন্টন বলতে সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত উষ্ণতার তারতম্যকে বোঝানো হয়। এই তারতম্যের দুটি প্রধান কারণ হলো গভীরতা বৃদ্ধিতে সূর্যরশ্মির প্রভাব কমে আসা এবং গভীর অংশের শীতল জলের ঊর্ধ্বমুখী প্রবাহ। বৈশিষ্ট্য যে সূর্যের তাপশক্তির যে অংশ সমুদ্র জলে প্রবেশ করে তাকে 90% 200 মিটারের মধ্যে শোষিত হয়। 2 হচ্ছে 200 মিটারের পর সূর্যের তাপশক্তি কার্যকরী না থাকায় এক বিশাল পরিমাণ জলরাশি শীতল এবং প্রায় সমতাপ বিশিষ্ট থাকে। 3 নম্বর হচ্ছে সমুদ্রপৃষ্ঠের জল বায়ুতাড়িত হয়ে অন্যত্র চলে গেলে গভীর সমুদ্রের শীতল জলরাশির ঊর্ধ্বমুখী প্রবাহে উষ্ণতার স্বাভাবিক বন্টন বিঘ্নিত হয়। 4 হচ্ছে উল্লেখ্য নিরক্ষীয় অঞ্চলে অধিক বৃষ্টিপাতের দরুন পৃষ্ঠীয় জলস্তর উপপৃষ্ঠীয় জলস্তর অপেক্ষা কম উষ্ণ হয়, তবে উপপৃষ্ঠীয় স্তরের নিচে উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার বজায় থাকে। 5 নম্বর হচ্ছে সমুদ্রবিজ্ঞানী স্যার জন মারে এর গবেষণা অনুসারে সমুদ্রের শতকরা 80% শীতল জলের অন্তর্গত। তারপরে 6 হচ্ছে তোমার মধ্য সামুদ্রিক শৈলশিরার অবস্থানের কারণে সমুদ্র জলের অবাধ মিশ্রণ বাধাপ্রাপ্ত হওয়ায় শৈলশিরার উভয় দিকে সমুদ্র জলরাশির উষ্ণতার উলম্ব বন্টন ভিন্ন হয়। 7 হচ্ছে যে আবদ্ধ সমুদ্রের তুলনায় উন্মুক্ত সমুদ্রে গভীরতা বৃদ্ধিতে উষ্ণতা দ্রুত হারে কমতে থাকে। 8 নম্বর হচ্ছে হিমশৈলের প্রভাবে একই অক্ষাংশের দুটি ভিন্ন স্থানে সমুদ্র জলের উষ্ণতার উলম্ব বন্টন প্রভাবিত হয়। দেখো উলম্ব বন্টন সম্পর্কে হচ্ছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে সমুদ্র জলরাশিকে উলম্ব 3টি স্তরে ভাগ করা হয়। একটা হচ্ছে ঊর্ধ্ব স্তর, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 200 মিটার গভীরতা পর্যন্ত বিস্তৃত এবং সর্বাধিক এবং উষ্ণতা হ্রাসের হার অতি ধীর। এই গড় উষ্ণতা থাকে তোমার 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ক্রান্তি এবং মধ্য অক্ষাংশীয় অঞ্চলেই এই স্তরের উপস্থিতি লক্ষ্য করা যায়। মধ্য স্তর যেটা 200 থেকে 1000 মিটার গভীরতা পর্যন্ত উষ্ণতা, এই স্তরটি তোমার থার্মোক্লাইন স্তর নামে পরিচিত। এই স্তরটি উচ্চ এবং নিম্ন স্তরের সংযোগকারী স্তর। এই স্তরের গড় উষ্ণতা 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। আর নিম্ন স্তর যেটা 1000 মিটার থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত বিস্তৃত, এর গড় উষ্ণতা 1 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস এবং ঘনত্বও বেশি। এই স্তরের উষ্ণতার হ্রাসের হার কিন্তু খুবই কম। তাহলে এই গেল তোমার সমুদ্র জলের উষ্ণতা উলম্ব বন্টন। এরপর দেখো হচ্ছে লোহিত সাগরের জল ভারত মহাসাগরের তুলনায় উষ্ণ কেন। তাহলে এটা দেখো যখন আমরা পড়ছিলাম তখনই কিন্তু বুঝতে পেরেছি ওই শৈলশিরার জন্য কিন্তু এটা হয়ে থাকে। তো যাই হোক, যদি প্রশ্নটা তোমার বুঝতে হয় তাহলে দেখো উষ্ণ হওয়ার কারণ কি, বলছে লোহিত সাগর এবং ভারত মহাসাগরের মধ্যে মগ্ন শৈলশিরার অবস্থান করায় ভারত মহাসাগরের অপেক্ষাকৃত কম উষ্ণ জল লোহিত সাগরে বিশেষ প্রবেশ করতে পারে না। এর ফলে উভয়ের মধ্যে জলের সঞ্চালন বাধা পায়। 2 নম্বর কি, আরব উপদ্বীপ এবং আফ্রিকার মধ্যে অবস্থিত হওয়ায় উষ্ণ ভূখণ্ডের তাপপ্রবাহ লোহিত সাগরের জলের উষ্ণতা বৃদ্ধির সহায়ক। 3 হচ্ছে উচ্চ ক্রান্তীয় অঞ্চলে লোহিত সাগরের অবস্থান সীমাবদ্ধ হওয়ার জন্য অক্ষাংশগত কারণেও এই জল উষ্ণতর হয়। 4 হচ্ছে লোহিত সাগরের জলে লবণের ভাগ বেশি হওয়ায় জলের তাপগ্রাহিতা বেশি। তাহলে এই হচ্ছে তোমার তাপমাত্রার পার্থক্যের কারণ। তারপর দেখো কতগুলো টিকা আমাদেরকে লিখতে হবে, সেটা হচ্ছে যে এল নিনো এবং লা নিনো। তাহলে এল নিনো এবং লা নিনো আমরা জানি, দেখো বেশি বড় জেনে লাভ নেই, ছোটোখাটোভাবে জেনে রাখো। তাহলে যেহেতু তোমাদের শর্ট প্রশ্ন, এল নিনোটা কি, উষ্ণ স্রোত। বলছে প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে জলের উষ্ণতার অস্বাভাবিক বৃদ্ধিটাকে বলছে এল নিনো। আর লা নিনোটা কি, বলছে প্রশান্ত মহাসাগরের পূর্বাংশে জলের তাপমাত্রার অস্বাভাবিক শীতলতা বা তাপমাত্রার হ্রাসটাকে বলছে তোমার লা নিনো। নেক্সট কি আছে দেখো, ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী জলপ্রবাহ। তাহলে ঊর্ধ্বমুখী নিম্নমুখী জলপ্রবাহ, আপ ওয়েলিং এবং ডাউন ওয়েলিং কোনটাকে বলছে, সমুদ্রের গভীর অংশ থেকে শীতল জলরাশির ওপরের দিকে উঠে আসাটাকে বলছে আপ ওয়েলিং। আর ডাউন ওয়েলিং কোনটা, সমুদ্র জলের উপর থেকে উষ্ণ জলরাশি নিম্নগামী বা সমুদ্রের গভীরে চলে যাওয়াটাকে বলছে তোমার ডাউন ওয়েলিং। ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা বলছে যে ওটেক মানে ওশান থার্মাল এনার্জি কনভার্সন। এটা কোনটাকে বলছে, সমুদ্রের তাপমাত্রার তারতম্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ শক্তি উৎপাদন প্রক্রিয়া। হ্যাঁ, অর্থাৎ সমুদ্র জলের উষ্ণতার পার্থক্যটাকে কাজে লাগিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদনের প্রক্রিয়াটাকে বলছে ওশান থার্মাল এনার্জি কনভার্সন বা ওটিইসি, ওটেক। এরপর দেখো কি আছে, বলছে থার্মোহেলাইন সার্কুলেশন কোনটাকে বলছে। তা থার্মোহেলাইন সার্কুলেশন বলছে সমুদ্রের উষ্ণতা এবং লবণতার পার্থক্যের কারণে সমুদ্র জলের সঞ্চালনকে বলছে তোমার থার্মোহেলাইন সার্কুলেশন। এটা গেল তোমার থার্মোহেলাইন সার্কুলেশন। এরপর যেটা আছে দেখো, বলছে সামুদ্রিক উষ্ণতার প্রসর কোন জিনিসটাকে বলছে। তাহলে উষ্ণতার প্রসর মানে কি, উষ্ণতার প্রসর মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতার পার্থক্যটাকে বলছে উষ্ণতার প্রসর। তাহলে সামুদ্রিক উষ্ণতার প্রসর সমুদ্র পৃষ্ঠস্থ এবং অন্তঃস্থ জলের তাপমাত্রার মধ্যে পার্থক্যকে সামুদ্রিক উষ্ণতার প্রসর বলা হয়। এটি আবার অক্ষাংশ বা ঋতু এবং পরিবেশগত শর্ত অনুযায়ী সমুদ্রের বিভিন্ন অংশে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। দেখো সামুদ্রিক উষ্ণতার প্রসর সব থেকে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায় তোমার
সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় তোমার রাত 3টে, আর সব থেকে বেশি উষ্ণতা লক্ষ্য করা যায় রাত 2টো, অর্থাৎ এটা কিন্তু একই দিনের মধ্যে কিন্তু এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, এবার দেখো কি আছে, সামুদ্রিক উষ্ণতার লানিনো প্রসর কী এবং এবার দেখো সামুদ্রিক উষ্ণতার বৈপরীত্যটা কী, অর্থাৎ ঠিক যেমন আমাদের তোমার ওই উষ্ণতার হয়, ওই বৈপরীত্য হয় তোমার পার্বত্য অঞ্চলে ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক বায়ু সৃষ্টি হয়, ঠিক একই রকমভাবে এখানে দেখো সামুদ্রিক উষ্ণতার বৈপরীত্য কোনটাকে বলছে, সমুদ্রপৃষ্ঠের উপরের অংশের তুলনায় নিচের অংশের উষ্ণতা বেশি থাকায় একে সামুদ্রিক উষ্ণতার বৈপরীত্য বলা হয়। তাহলে স্বাভাবিকভাবে কী হয় বলতো, সমুদ্র জলের উপরের অংশে তুলনায় নিচের অংশে উষ্ণতা বেশি, সাধারণত কি হয়, কম হয়, কিন্তু যদি কোনো কারণে বেড়ে যায় তখন সেটিকে বলছে তোমার উষ্ণতার বৈপরীত্য। সাধারণত উষ্ণ স্রোতের নিমজ্জন, মগ্ন দ্বীপ বা শৈলশিরার অবস্থান, লবণতার পার্থক্য এই পরিস্থিতির সৃষ্টি করে। যেমন উচ্চ অক্ষাংশের স্থলভাগ বেষ্টিত সমুদ্রে এই ঘটনা কিন্তু দেখতে পাওয়া যায়, সামুদ্রিক উষ্ণতার বৈপরীত্য। এরপর দেখো বলছে মহাসাগরের পৃষ্ঠস্তরের জলের গড় উষ্ণতা কত, 26.7 ডিগ্রি সেলসিয়াস। সাগরের 200 মিটার গভীরতা পর্যন্ত উষ্ণতার প্রধান উৎস হচ্ছে তোমার বায়ুমণ্ডল। কতগুলো শর্ট নোটস এগুলো। অক্ষাংশ ভেদে 1 ডিগ্রি অক্ষাংশে উষ্ণতার পার্থক্য হয় 0.5 ডিগ্রি সেলসিয়াস বা ½ ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই দেখো আমি যতটা পারলাম সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। নিয়ন্ত্রক কি কি প্রশ্ন হয়, হ্যাঁ, উলম্ব বন্টন, আনুভূমিক বন্টন। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।